সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। শালবনীতে 1600 মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে দ্বন্দ্ব। শিলিগুড়িতে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে তৃণমূল কাউন্সিলরের বিক্ষোভ। ডে কেয়ার সার্জারিতেও মিলবে মেডিক্লেম। চাকরি না পেয়ে এসএসসি অফিসের সামনে বিক্ষোভ বেকার শিক্ষকরা। রাজভবনের পক্ষ থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট প্রকাশ। সিপিআইএম এর রাজ্য কমিটির নতুন 15 জনের তালিকা প্রকাশ। মীনাক্ষী মুখার্জির নাম তালিকায়। শালবনীতে জেএসডব্লিউ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কাজই তো সরকারের মুখ, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই তার লক্ষ্য। বললেন, যারা বলে বাংলায় কিছু হয় না তারা এসে দেখে যান। রাজ্যে শিল্পায়ন ও পরিকাঠামো উন্নয়নের যে গতিপথ তৈরি হয়েছে তা আর কেউ থামাতে পারবে না। আগামী দিনে বিনিয়োগ ও কর্মসংস্থানের গন্তব্য এই বাংলায়। এদিন শালবনীর মাটি থেকে জিন্দাল পরিবারকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি সত্যি কৃতজ্ঞ আমার ভাই সজ্জন জিন্দাল, বোন সঙ্গীতা জিন্দাল ও পার্থ জিন্দালের প্রতি। জিন্দাল পরিবারের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক বহু পুরনো। তিনি জানান, পূর্ব ভারতের মধ্যে এই প্রথম এত বড় পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্প হতে চলেছে। এই ল্যান্ডমার্ক প্রজেক্ট থেকে উপকৃত হবেন রাজ্যে 23টি জেলার মানুষ। প্রায় 15,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, আগামী দিনে এখানে একটা স্কিল ট্রেনিং সেন্টার তৈরি হবে। বিদ্যুৎ উৎপাদন নিয়ে রাজ্য সরকারের যে দূরদৃষ্টি নিয়ে এগোচ্ছে তারা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ক্ষমতায় আসার সময় বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 2000 মেগাওয়াট, এখন তা বেড়ে 10,000 মেগাওয়াট হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যেই তা পৌঁছবে 18,000 মেগাওয়াটে। তিনি জানান, বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যে রাজ্য সরকার খরচ করেছে 76,000 কোটি টাকা। তৈরি হয়েছে 3.5 লক্ষ লাইন ও 750টির বেশি সাবস্টেশন। বিদ্যুৎ পরিষেবা গ্রহণকারী সংখ্যা 1,07,00,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 2,30,00,000-এ। ভবিষ্যতে আরো 48,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। অনুব্রত মণ্ডল তিহারে বন্দী থাকাকালীন বীরভূম জেলা পরিচালনার জন্য কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকে তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির অন্দরে দ্বন্দ্ব চলছে বলে অভিযোগ, যা আজও অব্যাহত। 19 এপ্রিল কোর কমিটির বৈঠক ডাকার কথা ছিল আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর, কিন্তু তা করেনি বিকাশ। আর তাই নিয়ে ফের একবার তু ম্যা শুরু বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যেই। বিকাশ রায়চৌধুরীর যুক্তি, কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সময় অনুযায়ী ও অনুমতি নিয়ে বৈঠক ডাকবেন তিনি। আর সেই নিয়েই ক্ষোভ উগরে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, কোর কমিটির বৈঠক ডাকতে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কোর কমিটি দল পরিচালনা করবে। আর তার এই মন্তব্যের পর ফের বীরভূমের মাটিতে কাজল কেষ্ট সংঘাত তীব্র হলো মনে করছে জেলার রাজনৈতিক মহল। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান, সর্বোচ্চ পদ। তার সময় অনুযায়ী তার অনুমতি নিয়ে কোর কমিটির বৈঠক ডাকা হবে। সে কি বলল, কে কোথায় অভিযোগ করলো, সেটা তার ব্যাপার। আমার থেকে চেয়ারম্যান অনেক বেশি শক্তিশালী ব্যক্তি, সুতরাং তিনি যে নির্দেশ দেবেন সেই মতো বৈঠক ডাকা হবে। তবে এই কোর কমিটি তৈরির পর থেকে জেলা তৃণমূলের অন্দরে নানা বিবাদ চলছে। অনুব্রত ফেরার পর যুযুধান হিসেবে পরিচিত কাজল শেখের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে। গত 22 মার্চ বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়েছিল। দেউচা পাচামি নিয়ে বৈঠক আছে বলে কোর কমিটিতে অনুপস্থিত ছিলেন অনুব্রত। সেই বৈঠকে স্থির হয়েছিল 19 এপ্রিল শিউড়িতে কোর কমিটির বৈঠক হবে ফের, কিন্তু এবারেও তা হয়নি। তাই ক্ষোভ উগরে কাজল বলেন, বিকাশ রায়চৌধুরীর বয়স হয়ে গিয়েছে, ভুল বকছেন। কোর কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি দল চালাবে এটা দলনেত্রী ঠিক করে দিয়েছেন। তাই বৈঠকে না ডাকার দায় অন্যের উপর না চাপিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করুক। কোর কমিটির বৈঠক ডাকতে কারো অনুমতির প্রয়োজন নেই। আর কোর কমিটি সিদ্ধান্ত নেবে কাকে নিয়ে কখন জেলা কমিটির বৈঠক হবে, তাই ভুল বুঝিয়ে লাভ নেই। এক শিক্ষককে বারবার বদলির প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের কাউন্সিলর দপ্তরে গিয়ে হুজ্জুতি করলেন তৃণমূল কাউন্সিলর তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক রঞ্জনশীল শর্মা। সোমবার দুপুরে তিনি শিক্ষকদের নিয়ে কাউন্সিল দপ্তরে যান স্মারকলিপি জমা দিতে। তখনই কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের সঙ্গে বাগবেতণ্ডায় জড়িয়ে পড়েন রঞ্জন। দুপক্ষের মধ্যে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। রঞ্জনশীল শর্মা চেয়ার থেকে উঠে টেবিল চাপড়ে এক প্রকার হুঁশিয়ারি দেন কাউন্সিলর ম্যানকে। তাই পরে বাধ্য হয়ে ওই শিক্ষকের বদলি আপাতত স্থগিত করে দেন চেয়ারম্যান। তবে শিক্ষকদের থেকে এহেন আচরণ আশা করেননি কাউন্সিল চেয়ারম্যান। তিনি ভীষণভাবে মর্মাহত। জানা গিয়েছে, খড়িবাড়ি সার্কেলের শিক্ষক মোহাম্মদ ইরশাদকে 4 মাসের মধ্যে বেশ কয়েকবার বদলি করা হয়েছে, তবে নতুন স্কুলে গেলে তাকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। তাই এদিন সেই শিক্ষককে সঙ্গে নিয়ে কাউন্সিল দপ্তরে হাজির হন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। কাউন্সিল চেয়ারম্যান দিলীপ কুমার রায়ের কক্ষে ঢুকে প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয়, কেন বারবার বদলি করা হচ্ছে এই শিক্ষককে।
তারপর চেয়ারম্যান নানান যুক্তি খাড়া করলেও তো মানতে নারাজ ছিলেন রঞ্জন। তখনই দুপক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে যায়, কাউন্সিলরের কাজকর্ম থমকে যায়। রঞ্জন চেয়ার ছেড়ে উঠে টেবিল চাপড়ানো শুরু করেন, এমনকি চেয়ারম্যানকে স্পষ্ট জানিয়ে দেন তিনি সদুত্তর না পেলে ঘেরাও করে রেখে দেওয়া হবে। শেষে এক প্রকার বাধ্য হয়ে ওই শিক্ষক মোহাম্মদ এরশাদকে তার স্কুলে থাকার জন্য লিখিত আকারে জানিয়ে দেন কাউন্সিল চেয়ারম্যান। এদিন শিক্ষকেরা যে ব্যবহার তার সঙ্গে করেছেন তাতে তিনি অপমানিত ও লজ্জিত তা স্পষ্ট জানিয়েছেন। কাউন্সিল চেয়ারম্যান দিলীপ কুমার রায় বলেন, আমার আইন মেনেই কাজ করছি, কাউকে বদলি করা হয়নি। ওর যা দাবি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ শিক্ষার স্বার্থে কোনো বিদ্যালয়ে শিক্ষক কম থাকলে অন্য বিদ্যালয় থেকে শিক্ষক সেখানে আনাই যায়, সেটা সাময়িক বদলি। আবার ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হলে তাকে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু তারপরেও তারা স্মারকলিপি দেওয়ার নামে যা করলো তাতে আমি মর্মাহত। আমরা সকলেই শিক্ষক, তাই সকলের শালীনতা বজায় রাখা দায়িত্ব। এরা যা করলো তা আমরা অবশ্যই উপযুক্ত জায়গায় জানাবো। অন্যদিকে রঞ্জনশীল শর্মা বলেন, আমরা কাউকে অপমান করিনি, কারোর সঙ্গে অশালীন ব্যবহার করিনি, আমাদের দাবি অযৌক্তিক নয়। যদি অযৌক্তিক হতো তাহলে তিনি লিখিত আকারে নির্দেশ দিতেন না। ও যা বললেন তাতে ওকে নোবেল কিংবা অস্কার দেওয়া উচিত। উনি বললেন প্রাথমিকের শিক্ষককে নাকি উচ্চতর বিদ্যালয়ে ক্লাস করাবেন, এগুলো হাস্যকর যুক্তি। একই শিক্ষককে 4 মাসের মধ্যে একাধিকবার বদলি করে উনি শিক্ষক মহলকে অপমানিত করছে, এটা ওনার বোঝা উচিত। 8 ঘন্টা কিংবা 1 ঘন্টার কোনো ছোট অস্ত্রোপচার যার জন্য ভর্তি থাকতে হয় না হাসপাতালে, এবার সেই অস্ত্রোপচারের জন্য মিলবে মেডিক্লেম বা স্বাস্থ্য বীমার সুবিধা। সোমবার রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের সঙ্গে বৈঠকের শেষে জানিয়েছেন বঙ্গের স্বাস্থ্য বীমা সংস্থার কর্তারা। ছোট অস্ত্রোপচার শেষ দিনের দিন ছুটি। চিকিৎসা পরিভাষায় এখানে অস্ত্রোপচারকে বলা হয় ডে কেয়ার সার্জারি। তার মধ্যে রয়েছে চোখের ছানি কাটা, চোখের মণি থেকে ফরেন বডি রিমুভাল, পাইলস কিংবা ফিস্টুলা অস্ত্রোপচার, জিভের কোনো কাটা ছেঁড়া, এগুলি সবে পড়ে ডে কেয়ার সার্জারির তালিকায়। এদিন স্বাস্থ্য বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ডে কেয়ার সার্জারির জায়গাটাই একটা অত্যন্ত অস্বচ্ছ ব্যবস্থা ছিল। এতদিন ছোট সার্জারি করলে স্বাস্থ্য বীমার সুযোগ পাওয়া যেত না, যে কারণে কিছু বেসরকারি হাসপাতালে জোর করে রোগীকে ভর্তি করা হতো। স্বাস্থ্য বীমা সংস্থাকে দেখানো হতো রোগী ভর্তি হয়েছে, তার জন্য ডাক্তারবাবুকে দিয়ে লিখিয়ে নেওয়া হতো অ্যাডমিশনের দরকার, তা দেখিয়ে 2 দিনের বিল করে দিত বেসরকারি হাসপাতাল। আজকের বৈঠকে ইন্স্যুরেন্স সংস্থা আমাদের জানিয়েছে ডে কেয়ার সার্জারিরও তারা স্বাস্থ্য বীমার মধ্যে আনছে। এদিনের বৈঠকে চেয়ারম্যান ছাড়াও হাজির ছিলেন স্বাস্থ্য কমিশনের সদস্য ডক্টর মাখনলাল সাহা, বিনোদ কুমার, সচিব আরশাদ হোসেন ওয়ারসি, ডক্টর মৈত্রী বন্দ্যোপাধ্যায় সহ 11 বীমা সংস্থার কর্তারা। হাজির ছিলেন টিপিএ, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। এদিন স্বাস্থ্য বীমা সংস্থাগুলিকে জানানো হয়েছে একাধিক বীমা সংস্থার ইন্স্যুরেন্স অ্যাপ্রুভাল মেমোতে কিছু অস্বচ্ছতা আছে, দ্রুত তা সংশোধন করতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সমস্ত বীমা সংস্থা কনজিউমেবল আইমটেক বীমা আওতায় আনার কথা দিয়েছিলেন। গজ, তুলো, মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, ইঞ্জেকশনের সিরিঞ্জ এসবই কনজিউমেবল আইটেম। এতদিন বীমায় এই ধরনের জিনিসকে নন মেডিকেল আইটেম বলে গণ্য করা হতো, যার জন্য খরচ দিত না অধিকাংশ বীমা সংস্থা। হাসপাতালে ভর্তি হলে এসবের প্রয়োজন, যার জন্য বড় অঙ্কের টাকা যায় রোগীর পকেট থেকে। এদিন স্বাস্থ্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সমস্ত বীমা সংস্থা জানিয়েছেন এই কনজিউমেবল আইটেম কেউ মেডিক্লেমের আওতায় আনা হবে। এদিন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, মেডিক্লেমের বিল বীমা সংস্থা মেটাতে দেরি করলেও তার জন্য ছুটি হয়ে যাওয়া রোগীকে হাসপাতালে আটকে রাখা যাবে না। বিল মেটাতে দেরি হওয়া নিয়ে বেসরকারি হাসপাতালে যুক্তি, টিপিএ অ্যাপ্রুভাল আসছে না। অন্যদিকে টিপিএদের বক্তব্য, আমরা চেষ্টা করি 2 ঘন্টার মধ্যে সমস্ত অ্যাপ্রুভাল ছেড়ে দিতে, কিন্তু বেসরকারি হাসপাতালে যারা বসে থাকেন তারা ঠিকমতো সমস্ত ডকুমেন্ট আপডেট করেন না। স্বাস্থ্য কমিশনের কড়া নির্দেশের জন্য রোগীর কিছু করার নেই। বেসরকারি হাসপাতাল, বীমা সংস্থা নিজেরা আলোচনা করে মিটমাট করে নিন, কোনোভাবেই রোগীকে আটকে রাখা যাবে না। কথা ছিল সন্ধ্যা 6টায় যোগ্যদের তালিকা বেরোবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তালিকা প্রকাশ করেন স্কুল সার্ভিস কমিশন। বরং আচার্য সদনের ভেতর থেকে খবর আসে থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা রয়েছেন তাদের বৈধ বলে ধরা হচ্ছে। জানিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় এসএসসি ভবনের বাইরে। চাতক পাখির মতো সকাল থেকে তালিকার অপেক্ষায় বসে থাকা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শেষে জানতে পারে যোগ্য অযোগ্য বাছাই 20 বাউজেলে। চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল এসএসসি ভবন থেকে বাইরে বেরিয়ে এসে জানান, কমিশন ঝাড়াই বাছাইয়ের জন্য 2-3 দিন সময় চেয়েছে। গত 11 এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল আইনি পরামর্শ নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসএসসি। সেই হিসেব মোতাবেক 21 এপ্রিল অর্থাৎ আজ পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের, কিন্তু তা তো হলোই না। উল্টে আরো বিতর্ক তৈরি হলো যখন শোনা গেল থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ বলে ধরা হয়েছে। ঘটনা হলো শিক্ষক নিয়োগের সময় 15টিরও বেশি কাউন্সেলিং বা ইন্টারভিউ হয়েছিল। এভাবে 2016 সালে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়। তাদের মধ্যে চাকরিহারা যোগ্য শিক্ষকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন ওই 12টি কাউন্সেলিং এ যারা ছিলেন সবগুলি থেকে একজন করে প্রতিনিধি যাবেন এসএসসি চেয়ারম্যানের কাছে। শেষ পর্যন্ত মোট 13 জনের প্রতিনিধি বৈঠক করতে যান এসএসসি ভবনে। তবে বৈঠকদের কিছুক্ষণ পরে শুরু হয় গন্ডগোল, কারণ আচার্য সদনের ভেতর থেকে খুর আসে মোট 3টে কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেবে এসএসসি। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। চাকরিহারা স্পষ্ট করে জানিয়ে দেন, যতক্ষণ না তালিকা প্রকাশ হবে ততক্ষণ শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানকে বেরোতে দেওয়া হবে না।
সুস্থ আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তবে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। সোমবার রাজভবনের তরফে এমনই জানানো হলো। শুধু তাই নয়, রাজ্যপালের কি হয়েছিল তাও জানানো হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়, কয়েকদিন ঘোরাঘুরির কারণে রাজ্যপালের কাঁধে হালকা ব্যথা হয়েছিল। সেই কারণে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে কমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তার ব্যথা কমে গিয়েছে, কিন্তু চিকিৎসকেরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি একদিন রাজ্যপালকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। সোমবার সকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন রাজ্যপাল। তারপরই চিকিৎসক এসে তার শারীরিক পরীক্ষা করেন। জানা যায়, চিকিৎসকের পরামর্শে রাজ্যপালকে কমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসকেরা নানা রকম শারীরিক পরীক্ষা করেন রাজ্যপালের। প্রথমে অনেকেই দাবি করেন, চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্যপালের একাধিক হার্ট ব্লকেজের কথা জানতে পারেন, এমনকি তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করাও হতে পারে। তবে বিকেলে রাজভবন সেই দাবি নস্যাৎ করে জানায়, বুকে নয়, কাঁধে সামান্য ব্যথা অনুভব করেছিলেন রাজ্যপাল, তবে এখন তিনি সুস্থ হয়ে আছেন। শালবনীতে যাওয়ার আগে কমেন্ট হাসপাতালে রাজ্যপালকে দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, রাজ্যপালকে দেখতে এসেছিলাম, ওকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, শরীরটা খারাপ, দেখে এলাম। অন্যদিকে রাজভবনের ওএসডি থেকে রাজ্যপালের খবরাখবর নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, দিন দুয়েক আগে মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে ওই জেলার বিস্তীর্ণ অংশে অশান্তি দানা বেঁধেছিল। 3 জনের মৃত্যুও হয়েছে। অশান্তি পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বোস। তিনি শিয়ালদহ ট্রেনে মালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দীর্ঘ 6 ঘন্টা ট্রেন যাত্রার পর মালদহে পৌঁছান রাজ্যপাল। সেখান থেকে পরের দিন মুর্শিদাবাদে যান। শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো উপদ্রুত এলাকাগুলি নিজে ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। দেখা করেছিলেন নিহতদের পরিবারের সঙ্গেও। সেখানকার মানুষদের অভাব অভিযোগের কথা শুনে সব রকম সাহায্য এবং প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন রাজ্যপাল। এই ঘোরাঘুরির কারণেই রাজ্যপাল অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানানো হলো রাজভবনের তরফে। সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীতে এলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এর আগে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি। এবার এলেন রাজ্য সম্পাদক মণ্ডলীতেও। নতুন সদস্য হলেন সৈয়দ হোসেনও, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ। সোমবার সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে মুজফ্ফরপুর আহমেদ ভবনে। বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্র ডোম। এদিনের বৈঠক থেকেই দলে নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। 15 জন সদস্য আছেন সেই কমিটিতে। রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে বাদ পড়েছেন জীবেশ সরকার, অমিয় পাত্র। আগেই রাজ্য কমিটি থেকে বাদ পড়েছিলেন এই 2 প্রবীণ নেতা। জানা গিয়েছে, বয়সের কারণেই বাদ দেওয়া হয়েছিল তাঁদের। সেই জায়গায় 2 বর্ধমান থেকে 2 নেতা নেত্রীকে যুক্ত করা হয়েছে তালিকায়। নবগঠিত রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা হলেন মোহাম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, শ্রমিক লাহিড়ী, সুমিত দে, দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, অনাদি সাহু, কল্লোল মজুমদার, পলাশ দাস, জিয়াউল আলম, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৈয়দ হোসেন। কেন্দ্রীয় কমিটির তালিকায় যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন মহিলা সমিতির রাজ্য সম্পাদক মনিনিকা ঘোষ বোস, সমন পাঠক, দেবব্রত ঘোষ ও সৈয়দ হোসেন।